আমার ব্লগ যারা প্রথম থেকে দেখেন তারা জানেন এই ট্যাগলাইন আমি ইউজ করি, জীবন এক জার্নি। সত্যি এই জীবনটা তো একটা জার্নি, আর এই জার্নিতে আমি বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছি দার্জিলিংয়ে। আর আজকের দার্জিলিংয়ে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখার পর একটা দারুণ ফিলিংস ছিল মনে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে এসেছি, আর ছাদে আসার পর যেটা প্রথম দর্শন হলো দিস ইজ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা মূল মেইন কাঞ্চনজঙ্ঘা যেটা সেটা হালকা মেঘের মধ্যে, বাট তার পাশাপাশি যতগুলো পিক আছে সব কম বেশি দেখা যাচ্ছে। আর এই হোটেলটার ছাদ থেকে দারুণ দেখা যায় দার্জিলিং শহরটাকে। আমি যদি এখান থেকে দেখাই, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। এই দিকটায় দার্জিলিং ম্যালের দিকটা দেখা যাচ্ছে, ওই যে দূরে ভানু ভবন দেখা যাচ্ছে। আর সকালবেলা পায়রাগুলো খুব সুন্দর উঠছে। তৃতীয় উচ্চতম শৃঙ্গ। বড় কথা হলো এর সামনে দাঁড়িয়ে একটাই বিষয় মনে হয়, এই পৃথিবীতে আমরা কত ক্ষুদ্র এবং কত ছোট। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে এর মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়াও আছে। এটা যদি আরো পরিষ্কার হতো সেই জিনিসটা ভালো বুঝতে পারতাম। মানে আমি যাদের সাথে কথা বলেছি তারা বলেছে কাঞ্চনজঙ্ঘাকে নাকি তারা এসে দেখতে পায়। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তার নয়, দেখা যায়, তবে দেখা যায় সিজনে আসলে দেখা যায়। দার্জিলিং হলো একটা আদিম নস্টালজিয়া, আর এই নস্টালজিয়াকে আমি লাস্ট দুটো ব্লগে খুব ভালো করেই ছুঁয়েছি। আপনার যদি না দেখা থাকে তাহলে লাস্ট দুটো ব্লগ তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর এবারে আজকের দার্জিলিংয়ে আমি যেমনটা আপনাদের দেখাবো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে গিয়েছিলাম, সেখানকার ইতিহাস এবং কিছুটা দার্জিলিংকে অন্যভাবে ঘুরে দেখানো, যেটা আমি আগের ব্লগে দেখাতে পারিনি। আমি আর সৌম দুজনে বেরিয়ে পড়েছি, সকালবেলা। দার্জিলিংয়ে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তো আমরা ভাবলাম আমাদের একটুখানি যাওয়ার রয়েছে চিত্তরঞ্জন দাসের বাড়ি। চিত্তরঞ্জন দাস এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এইচ.আর. দাস দার্জিলিংকে খুব পছন্দ করতেন, তো ওনার বাড়ির সামনে একটুখানি যাবো, যে বাড়িটাতে উনি ছিলেন। আর দার্জিলিং থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেটা দেখালামই। আর আজকে একটা ঝকঝকে রোদ উঠেছে, দেখুন, এটা পারফেক্ট পাহাড়ি ওয়েদার। তোমার এখানে দোকানপাটগুলো এইরকম যদি থাকতো দার্জিলিংটা বেশ ভালো লাগবে। ওভার পপুলেটেড, ওভার ক্রাউডেড জায়গা না, বড্ড বেশি লোকজন। এখানে তুমি দেখো টুরিস্ট অনেক বেশি, দোকানপাট, রাস্তাঘাট। কত তোমায় বলছিলাম, এই গড়িটা দেখে বলছিলাম এটা অনেকটা বড় বাজারের মতো। হ্যাঁ, না তুমি আমি একটা জিনিস খেয়াল করো, যে এই যে জায়গাটা এখন সকালবেলা কিন্তু বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা। আজকে যেহেতু রোদটা উঠেছে, সেই জন্য নীল আকাশ রয়েছে, এই জন্য সকালবেলার টাইমে যদি তুমি এখানে আসো, এটা কিন্তু ভালো লাগে। একটু বেলা বাড়লেই ভিড় বেড়ে যাবে। এবং আমরা ম্যালেতে বহুবার এলাম, দুপুরে এলাম, সন্ধ্যে এলাম, প্রায় রাতে এলাম, প্রতিবারই আলাদা আলাদা রুট। দাদার সাথে কালকেই দেখা হয়েছিল, আপনার নামটা ভুলে গেছি। আমার নাম সৌরভ। সৌরভ, তো সৌরভের সাথে কথা হচ্ছিল। এখানে যে ভিড়টা আমি দেখতে পাচ্ছি, এই পুরো ভিড়টাই কিন্তু আমারও যেটা গেস্ট ছিল, যে এটা কিন্তু সবাই লোকাল, এবং অনেক সকালবেলা চলে আসে এখানে লোকজন। মোটামুটি 5:30 থেকে এই ক্রাউডটা মোটামুটি আসতে থাকে। আচ্ছা, 5:30 থেকে মোটামুটি 9টার ওইধারে ইভিনিংয়েও একটা হিউজ ক্রাউড থাকে। আপনার মর্নিং ক্লাব যেটা এই সাইডে যাবো। হ্যাঁ, আজকে কাঞ্চনজঙ্ঘা অনেকদিন পর দেখা গিয়েছে, আমি দেখে নিয়েছি আমাদের বিল্ডিং এর ছাদ থেকে। আচ্ছা, তো সেটাই মোটামুটি আপনার আমি খুব লাকি, অনেকদিন পর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমি দেখতে পেয়েছি। সেটাই বললাম, এটা টুরিস্ট লাগ একদম পুরো। অনেকে বারবার এসে, আমি প্রচুর টুরিস্ট লাগ নিয়ে জন্মেছি, আমি অনেক কিছু এরকমই পেয়েছি। না, সেটা তো খুবই ভালো কথা। এই মোটামুটি মর্নিং ওয়াকের ভীষণ এখন কালচার এখানে, বিশেষত ম্যারাথন। একটা হিউজ পার্ট হচ্ছে ম্যারাথন এখানে। আচ্ছা, ম্যারাথন করে। আচ্ছা, এজের লোক ম্যারাথন করে। আচ্ছা, বিশাল বড় ব্যাপার। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন সব লোকাল লোকজন। টুরিস্টরা তো একটু পরে আসেন, ওনাদের ঘুম ভাঙে একটু লেট, যার জন্য মোটামুটি একটুখানি পরেই আসে। আপনার অফিস করেন? আমার তো আজকে তো রোববার ছুটি। ও, আজকে রোববার না? হ্যাঁ, ছুটি। এখন চায়ের দোকান বসেছে? হ্যাঁ, চায়ের দোকান বসেছে, ওখানে সলমানকে বসেন। আচ্ছা, ওইটা। আর ওইদিকে তো বসেছে দোকানে। খেয়েছেন চা? হ্যাঁ, চা খাবো এবার কি। আচ্ছা, এখানে? হ্যাঁ, আচ্ছা, চলুন। এখানে কি ভালো? মোটামুটি আমরা তো লোকালরা এখানেই খাই। চলো দেখি, খেয়ে নি একটু। দার্জিলিংয়ে কর্মরত সৌরভবাবুর কথায় বহুদিন বহু মাস পর এত সুন্দর ঝকঝকে আকাশ
দার্জিলিংয়ে। কি ব্ল্যাক টি ফেমাস? ব্ল্যাক টি আছে, আচ্ছা, মিল্ক টি আছে, সবই আছে। হ্যাঁ ব্ল্যাক টি দিন। ব্ল্যাক টি উনি কি মানে সারাদিনই বসেন? সারাদিনই বসে, মোটামুটি উনি টুরিস্ট সিজনে তো পুরো রাত 8:30 অবধি থাকে। আচ্ছা আচ্ছা, মর্নিংয়ে মোটামুটি চলে আসেন, সারাদিন থাকে। ওনার এটা অ্যাফোর্ডেবল, মোটামুটি 10 টাকা এখনো আছে। আচ্ছা 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 আচ্ছা, বাহ। অ্যাফোর্ডেবল খুব। উনি তো উনি বাঙালি না? আচ্ছা, কিন্তু ওনার কথা শুনে বোঝা যায় না। উনি অনেকদিন আসামে ছিলেন। আচ্ছা আচ্ছা, উনি বাংলাটা রীতিমতো ভালো বলেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, বাহ। আসামে জন্ম, আসামে পড়াশোনা। ও আসামেই। দার্জিলিংয়ে কত বছর হয়েছে? 33 ইয়ার্স, বাহ, গুড। দার্জিলিং ম্যাল থেকে ডান দিকে যে রাস্তাটা ভুটিয়া বস্তির দিকে চলে গিয়েছে, সেই রাস্তায় নেমে গেলেই ডান হাতে পড়বে সেই বাড়ি যেখানে বহুবার এসছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এমনকি এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। 1925 সালে জীবনাবসানের আগে পর্যন্ত এই বাড়িতে দেশবন্ধু এসেছেন বহুবার। আসলে দেশবন্ধু ভালোবাসতেন পাহাড়, দার্জিলিং। একটু জানার চেষ্টা করি এই বাড়িটির সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে চিত্তরঞ্জন দাসের ইতিহাস। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই আমার পেছনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এখন রেনোভেট হচ্ছে। এই বাড়ি সেই বাড়ি যেখানে চিত্তরঞ্জন দাস যখনই দার্জিলিং এসছেন, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে সিআর দাস দার্জিলিং বা পাহাড় খুব পছন্দ করতেন, এবং এই বাড়িতেই 1925 সালে তার জীবনাবসান হয়। চিত্তরঞ্জন দাস এই বাড়িতে 1925 সালে তো তিনি যেমন এখানে তার দেহাবসান হয়েছিল, কিন্তু তার আগেও এখানে অনেকবার এসছেন। এছাড়াও এই বাড়িতে আরও অনেকে কিন্তু এসছেন। এই বাড়িটি ঠিক কার বাড়ি বা কাদের বাড়ি, চিত্তরঞ্জন দাস যখন এলেন এখানে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, কিভাবে এখানকার পরিচয় এবং তার যে পাহাড় প্রেম, আমি এখানে যখন এসে দেখলাম এই পেছন দিকটায় দার্জিলিংয়ের নিচের পোর্শনটা যেখানে ভুটিয়া বস্তি রয়েছে, আরও যে সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ এখান থেকে দেখা যায়। আমি এই বাড়িটার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত ইতিহাসের সামনে মনে দাঁড়িয়ে রয়েছি। আজকের ভিডিওর মধ্যে দিয়ে সেটা একটু আপনাদের দেখাবো যে এই বাড়িটা এখন তো ভেতরে ঢোকা যায় না, মিউজিয়াম রয়েছে, কিন্তু অদ্ভুত একটা প্রাকৃতিক সৌন্দর্য বয়ে যাচ্ছে। এখানে থাকলে এই দূরের পাহাড়গুলো যখন দেখা যায় এখান থেকে একটা অন্যরকম মানসিক তৃপ্তি। আমার সঙ্গে সৌম্যব্রত তো রয়েছেন, সৌম্যব্রত দাশগুপ্ত আপনারা চেনেন, লেখক। আর আমার সঙ্গে রয়েছেন সৌরভ ভারতী। সৌরভবাবুও এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন, দার্জিলিংয়ে তিনি কর্মরত। আমি তো সৌরভবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, একটু এদিকটা বাড়িটার সামনে একটু যদি আসি আমরা একটু দেখাই। প্রথমত এখানে একটা বাড়িটা রেনোভেশন হচ্ছে, এখানে লেখা রয়েছে হেয়ার অন দ্য 16th June 1925 পাস্ট অ্যাওয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওখানে হিন্দিতে এবং বাংলায় লেখা রয়েছে, ইংরেজিতেও লেখা রয়েছে দেশবন্ধু সংগ্রহশালা। আপনি একটু এই পাশে যদি আসেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বাড়িটির ইতিহাসটা কি অ্যাকচুয়ালি। এই বাড়িটা যতদূর যা জানা যায়, আমি যতটুকু পড়েছি বা জেনেছি, এটা যে ভাওয়ালের যে রাজা ছিলেন, যাকে আমরা অনেকে সন্ন্যাসী রাজা বলে চিনি বিভিন্ন সিনেমায়, যাকে যে ক্যারেক্টারটা আমরা দেখি, ওনাদের অ্যাকচুয়াল বাড়ি এটা। আচ্ছা, এটা ওনাদেরই বাড়ি। পরে বিভিন্ন বিশিষ্ট লোকজন যেমন চিত্তরঞ্জন দাস বা মহাত্মা গান্ধী এসছেন, তার মৃত্যুর বোধহয় 2 দিন আগে। আচ্ছা, সেই লোকগুলো এসছেন এখানে। রবীন্দ্রনাথ হয়তো এসছেন, এইটা আমি এখনো কনফার্ম জানি না। যতটুকু জানি মহাত্মা গান্ধী তো এসছেন, তার ফটোও আছে এখানে, আপনি পেয়ে যাবেন। যেহেতু রেনোভেট হচ্ছে, এক্ষুনি বন্ধ আছে, তো খুলবে যখন। এই বাড়িটি মানে এখন কাদের আনে? গভর্নমেন্ট আনে? এটা গভর্নমেন্টই মেনটেন করা, আগে ডিএম অফিস থেকে মেনটেন করা হতো। এখানে একজন ছিলেন কেয়ারটেকার, তিনি আপাতত হয়তো নেই, যার জন্য হয়তো বন্ধ আছে, কিন্তু রেনোভেট করার পর আবার খুলবে। সেটা তুমি, এটা অবশ্যই আসা উচিত প্রত্যেকের। বেড়াতে এসে এটা না দেখে যাওয়া মানে অনেক কিছু মিস করে যাওয়া। একটা ইতিহাসের সাক্ষী হওয়ার একটা সুযোগ আছে, সেটা মিস করে যাওয়া। এটা সবারই আসা উচিত, আমার তো মনে হয়। আপনার কোনো এখানে সৌম্যব্রত আমার সঙ্গে রয়েছে। সৌম্যব্রত সিআর দাসকে নিয়ে অনেক কাজ করেছেন। সৌম্য, এই যে সিআর দাস এবং তার সঙ্গে দার্জিলিং, এটা কিভাবে জুড়ে গেছিল? সেই সময় যারা যারা পাহাড় ভালোবাসতেন এবং বাংলার কাছাকাছি পাহাড় বলতে দার্জিলিং, এবং তারা আসতেন, তাদের মধ্যে জগদীশচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এখানে বারবার এসেছেন। এবং দেশবন্ধু হিমালয়কে খুব পছন্দ করতেন, এবং তার মনে হতো তিনি যতবারই অসুস্থ হতেন, হিমালয়ের
দেখতে গিয়ে থাকলে, বাসন্তী দেবী তার স্ত্রীকে নিয়ে বহুবার এসেছেন, থাকলে তার সমস্ত রোগ যেন 2 মিনিটে সেরে যায়, এটা তিনি বলতেন। এবং যখন এখানে তিনি এসেছিলেন, স্বাস্থ্য উদ্ধারী এসেছিলেন, তখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বাংলা জুড়ে রাজনীতিতে, এবং দেশবন্ধু স্বাস্থ্যোদ্ধারে এসেছিলেন বাসন্তী দেবীকে নিয়ে, এখানে ছিলেন, এখানেই তার চিকিৎসা হচ্ছিল, কিন্তু তিনি ফিরে যেতে পারেননি, এখানেই তার মৃত্যু হয়। সেই সময় এই বাড়িতে কাজী নজরুল ইসলামও ছিলেন। কাজী নজরুল ইসলাম এখানে বেড়াতে এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে আশ্রয় নেন। এসব একটি অসাধারণ কবিতা তিনি লিখেছিলেন। হায় চিরভোলা হিমালয় হতে অমৃত আনিতে গিয়া, ফিরিয়া এলে গো নীলকণ্ঠে মৃত্যু গরল পিয়া। হিমালয়েতে এসে তিনি অমৃত আনতে এসেছিলেন, অর্থাৎ স্বাস্থ্যোদ্ধারে এসেছিলেন, কিন্তু তার আর ফিরে যাওয়া হয়নি। তো এই বাড়িটার সামনে দাঁড়িয়ে এটা যেন আমাদের আধুনিক যারা আমরা সমাজে কাজ করছি সাহিত্য ইতিহাস নিয়ে, এটা যেন তাদের কাছে একটা তীর্থস্থান। আচ্ছা, সুভাষচন্দ্রের সঙ্গে দেশবন্ধুর সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সুভাষচন্দ্র কি কখনো এখানে এসেছেন? না, সুভাষচন্দ্র এখানে এসেছেন বলে কখনো জানা যায় না। তবে রবীন্দ্রনাথের পরিবারের সাথে এই বাড়ির যোগাযোগ ছিল। সাহানা দেবী, যিনি রবীন্দ্রনাথের খুব কাছাকাছি মানুষ ছিলেন, দেশবন্ধুর বোন, তিনিও এই বাড়িতে এসেছেন, এবং তারও লেখায় পাওয়া যায় যে রবীন্দ্রনাথের পরিবারের অনেককেই এখানে নিয়ে আসা হয়েছে। এক তো অনেকদিন পর দার্জিলিংয়ের একটা রোদ উঠেছে, রোদ ঝলমলে দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। সৌরভবাবু সেটাই বলছিলেন যে আপনারা লাকি অনেকদিন পরে এরকম একটা পরিবেশ পেলেন। দীর্ঘদিন ধরে ক্লাউডি ওয়েদার ছিল, পুরো ফগ ছিল, কিন্তু আজকে কিন্তু পরিবেশটা অনেক ভালো, টুরিস্ট লাগ খুব ভালো কাঞ্চনজঙ্ঘা। এখানে তো পরিবেশটা দেখাচ্ছে। আরেকটা জিনিস বলবো, এখানে সময় থেকে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে দেশবন্ধুর মৃত্যুর আগে তিনি সুভাষের কথা তো বারবার স্মরণ করেইছেন, এবং দেশবন্ধু একটা কথা বলতেন যে তার জীবনের অনেক কিছুই তিনি করেছেন, কিন্তু তার জীবনের অন্যতম সেরা আবিষ্কার বলুন বা আমাদের দেশকে তিনি যে সেরা সম্পদ দিয়েছিলেন, এটা তার গর্ব ছিল। তিনি বলতেন সেই মানুষটির নাম সুভাষচন্দ্র। কারণ আমরা জানি যে সুভাষচন্দ্র ছিলেন সিআর দাসের শিষ্য। তার যে যাবতিক রাজনৈতিক জ্ঞান একটা বয়সের পর, সেটা চিত্তরঞ্জন দাস না থাকলে সেটা সম্ভব হয়তো হতো না। একেবারে ছাত্রাবস্থা থেকেই চিত্তরঞ্জনের সঙ্গে তার আলাপ, পরবর্তীকালে তার রাজনৈতিক গুরু মানেন তিনি। এবং এই সিআর দাস শেষ জীবনে সুভাষচন্দ্র কীভাবে স্মরণ করছেন সেটা একটু সমব্রত থেকে জানব। সেই সময় বাংলার রাজনীতিতে যারা যারা এসেছেন, পরবর্তীকালে যারা বাংলার রাজনীতিতে বড় বড় নেতৃত্ব স্থানে গেছেন, প্রায় প্রত্যেকেই দেশবন্ধু চিত্তরঞ্জনের রাজনীতির সান্নিধ্যে তাকে গুরু মেনেই রাজনীতি করেছেন। এদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্রও ছিলেন, কিন্তু সুভাষচন্দ্রের টাইমটা যদি দেখেন খুব কম, কিন্তু কম সময়ের মধ্যেই চিত্তরঞ্জন দাস চিনে ফেলেছিলেন সুভাষচন্দ্রকে। অসাধারণ কথা বলেছেন সুভাষচন্দ্রেরকে নিয়ে যারা কাজ করেছেন। শঙ্করী প্রসাদ বসু, তিনি প্রকৃত জহুরি জহর চিনে নিয়েছিল, এবং তিনি বলেছিলেন যে আমার এত কর্মকাণ্ডের মধ্যে মানুষ আমার একটি বিষয়ের জন্যই মনে রাখবে, আমি দেশকে সুভাষ দিয়ে গিয়েছিলাম। এবং 1924 সাল গোপীনাথ সাহা যখন চার্লস টেগার্টকে মারার জন্য তিনি ভুল করে ডেকে মেরে ফেললেন, তার সাথে কিন্তু সুভাষচন্দ্রের একটি যোগাযোগ সাজস ছিল। ব্রিটিশ সরকার সেটা প্রমাণ করতে না পেরে দেশবন্ধুকে কাছে একজনকে পাঠান, সে অস্ত্র ব্যবসায়ী সাজিয়ে, এবং দেশবন্ধু ভেবেছিলেন যে এই অস্ত্রগুলো যদি বিপ্লবীদের কাছে যায় তাহলে দেশের কাজে লাগবে, তাই তিনি সুভাষকে পাঠান। আসলে এটা একটা ট্র্যাপ ছিল, ব্রিটিশের পুলিশের পাতা ট্র্যাপ। সেখানে সুভাষচন্দ্র আটকে গিয়েছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হলো। আমরা জানি তাকে মান্দালয়ে পাঠানো হয়েছিল। দেশবন্ধু এটা সহ্য করতে পারেননি, তার প্রিয় সুভাষচন্দ্রকে এইভাবে মান্দালয় জেলে নিপীড়ন করা হচ্ছে, এবং তারপরেই তার শরীর ভাঙতে থাকে এবং শেষ হয় তার এই দার্জিলিংয়ে, যেই কখন সুভাষচন্দ্র বসে রয়েছেন মান্দালয়ে। এবং আপনারা যদি দেখেন সুভাষচন্দ্রের জেলের খাতা, মান্দালয়ে বসে উনি লিখছেন, কি যন্ত্রণা যেদিনকে দেশবন্ধু চলে যাওয়া তিনি জানতে পারলেন। সেই ঘটনা, সেই সময় কি দেশবন্ধু সুভাষচন্দ্রকে স্মরণ করেছেন এরকম কোনো কিছু পাওয়া যায়? বহুবার মৃত্যুর আগে বহুবার তিনি বাসন্তী দেবীকে বলছেন। সাহানা দেবীর বই যদি পড়েন দেখবেন বাসন্তী দেবীকে তিনি বহুবার বলছেন যে সুভাষকে ওরা আটকে রেখেছে, কিন্তু আমাকে একবার খালি ঠিক হয়ে ফিরে যেতে দাও, সুভাষকে ওরা আটকে রাখতে পারবে না। তিনি বারবার বলেছেন দাঁড়িয়ে, তিনি তখন কলকাতার মেয়র, তিনি বলছেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমিও অপরাধী, শুধু আমার এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র কেন।
এইরকম সান্নিধ্য, এরকম ভালোবাসা নিজ পুত্রের মতো দেশবন্ধু জীবনে সুভাষচন্দ্র ছাড়া কাউকে দেননি। আর আরেকটা জিনিস একটু জানবো তোমার থেকে, দেশবন্ধু তো দার্জিলিংকে খুব ভালোবাসতেন, পাহাড় ভালোবাসতেন মূলত, সে কারণে তিনি তার লেখায় বা তার কথায় এই দার্জিলিংয়ের কথা কতটা পেয়েছো? দেশবন্ধু একজন কবি ছিলেন, সেটা আমরা অনেকেই জানি না। তার বহু কবিতার মধ্যেও বারে বারে তুষার শৃঙ্গ, পর্বত, হিমালয়ের কথা এসেছে, এবং সেই সমস্ত লেখাই প্রায় দার্জিলিংয়ে এসে এই হিমালয়কে উপলব্ধি করে লেখা। পাশে রেখে আমরা যদি এগিয়ে যাই, মানে বোঝানোর চেষ্টা করবো এটাই, তখনকার দিনে দার্জিলিং তো এরকম ছিল না, মানে সত্যজিৎ রায় তখনও কাঞ্চনজঙ্ঘা বানাননি। শুনবো আপনি পাশটা শুনুন। তো কাঞ্চনজঙ্ঘা বানাননি, তো কাঞ্চনজঙ্ঘা যখন তৈরি হয়েছিল তখন বুঝতে পারছেন তখনই কতটা র ফর্ম ছিল দার্জিলিংয়ের। তার মানে 1925 সালে দেশবন্ধু চলে যাচ্ছেন, তার আগে তো আরও সুন্দর ছিল দার্জিলিং, বোঝা যায়। আর এই সেই বাড়ি আমাদের পিছনে, আর এই রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে অনেকটা এগিয়ে যাই, একদিকে তো উল্টো দিকে সিকিম দেখতে পাবো, আর পিছন দিকটা আমার কালিম্পংয়ের দিক, আর এই হচ্ছে দার্জিলিং পাহাড়, সামনে লেবং বস্তি রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যাই, সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আজকে সেই ওয়েদারটা অনেকটাই শীতের মতন হয়তো নয়, কিন্তু এই সময় কাঞ্চনজঙ্ঘা বেশ কিছু, মানে তাও কতদিন হলো, মানে মোটামুটি 10 দিন তো দেখাই যায়নি, 10-12 দিন কন্টিনিউ দেখাই যায়নি। মাঝখানে কদিনের জন্য দেখা গিয়েছিল, অ্যাকচুয়ালি অনেক দিনই দেখা যায়নি। আজকে দেখা গেল প্রপার সকালবেলা উঠে দেখলাম। আমরা খুব লাকি। হ্যাঁ, আপনারা খুব লাকি, নো ডাউট লাকি, কেননা এরকম তো মানে এটা ওই সেই টুরিস্ট লাক বলে, তাই অনেকে একবারেই কাঞ্চনজঙ্ঘা দেখা পান। আচ্ছা, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো? কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কিন্তু অনেকটা দূর, তাহলে কি আমরা উঠে যাবো? হ্যাঁ, উঠে যাওয়াই ভালো। আমাদের নামলে আমাদের আবার সমস্যা হয়ে যাবে, তাহলে আমরা একটু এদিক দিয়ে চলে যাই। এদিক দিয়ে আমরা ম্যালের পেছন দিকটা যদি যাই, তাহলে ওইখান থেকে যেটা ভিউ পয়েন্ট রয়েছে ওখান থেকে পরিষ্কার দেখা যাবে। আর সকালবেলা যখন বেরিয়েছিলাম ভাবলাম যে দেশবন্ধুর বাড়িটা আপনাদের দেখাবো, সে কারণেই বেরিয়ে পড়া। সৌরভবাবুর সাথে আলাপ বলতে ঠিক পথেই আলাপ হয়েছে, এবং তার সেই মানে এর কানেক্টিং পয়েন্ট সেটা কিন্তু অবশ্যই আইএম বোস। আপনি আইএম বোস দেখেন? আমি রেগুলার দেখেছি, এবং পুরো সিরিজটা আমার এত ভালো লেগেছে, এত অজানা কথাবার্তা জেনেছি, যেটা হয়তো আইএম বোস সিরিজটা না হলে আমি জানতে পারতাম না। কারণ অনুজ ধরের আগে আমি কিছু প্রোগ্রাম দেখেছি সেই সময়, তারপরে বাংলায় ফার্স্ট কন্টেন্ট দেখলাম আপনি এনেছেন এটা, এর জন্য আপনাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমার সেই সকল রিসার্চার, সিনিয়র জুনিয়র সকলকে যারা আমাকে এই কাজটা করতে সহযোগিতা করেছেন, তা না হলে হয়তো আমি করতে পারতাম না। আমরা একটু এই ভিডিও শেষে আপনাদের ওই পেছন দিকটা দেখাবো, যে ওই দিকটা ঠিক কেমন, যেখানে দার্জিলিংয়ের দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ওনারা এই পথে বারবার এসছেন, এখানেই হাঁটাচলা করেছেন, এই সেই জায়গা। এটা হচ্ছে মহাকাল মার্কেট, আর ওপরেই রয়েছে মহাকাল মন্দির সামনে গিয়ে। এখানে আর কিছুক্ষণ পরই দোকানপাট খুলে যাবে। এখানে নির্দিষ্ট কোনো দিন আছে পুজো হয় যখন? না, নির্দিষ্ট কোনো দিন নেই মোটামুটি। তবে এই মহাকাল মন্দিরটা সোমবার প্রচুর ভিড় হয়, হ্যাঁ, কারণ সব এখানে মহাকাল বাবার সবাই ভক্ত। আচ্ছা, তো সোমবার দিন সকালবেলা আসলে দেখবেন প্রচুর দর্শনার্থী যাচ্ছে, আমিও যাই। ইনফ্যাক্ট এখানকার সবচেয়ে বেশি মান্যতা মহাকাল বাবাকে। এখানে ওনার কাছে কোনো কিছু না করে তো কেউ কোনো কাজই করতে যায় না। বিয়ের কার্ডটাও ফার্স্টটা মহাকাল বাবাকেই প্রথমে দিয়ে পুজো করি, তারপর শুরু হয় সব কিছু। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখেছেন। দার্জিলিং যারা এসছেন তারা তো জানেনই, কিন্তু সেই সময় রাস্তাটা যেরকম ছিল এখন কিছুটা বদলেছে, তবে নিরিবিলি আজও আছে। এদিকটায় সকালবেলা আসলে বেশ ভালো লাগে, মহাকাল মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে পেছনের দিকে, এখানে কিন্তু সবাই একটা জিনিস লক্ষ্য করছি, সবাই খুব শরীর সচেতন, দারুণ সচেতন, শুধু সচেতন। আচ্ছা, এইটা হচ্ছে উপরে ওঠার রাস্তা, তাই তো? এটা মহাকাল মন্দিরে ওঠার রাস্তা। হ্যাঁ, আচ্ছা, ওই দিকটা ঘুরে আসছি আগে। আচ্ছা, মানে মর্নিং ক্লাব কি আলাদা কোনো অ্যাসোসিয়েশন না, এখানে মোটামুটি সব যারা মোটামুটি মর্নিং ওয়াকে আসে, এক্সারসাইজ যারা মোটামুটি করে, তারা রেগুলার এখানেই আসে। সকাল সন্ধ্যাবেলা একদম ভর্তি থাকে পুরো। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব দেখা জায়গার থেকে আমি কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। আচ্ছা, এই যে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ লাগছে। This is the view of Mount Kanchenjunga.
তুমি খেতে পারো। অসাধারণ ভিউ আজকে কাঞ্চনজঙ্ঘার। সিআর দাসের এই বাড়িটা দেখার আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। আমি চিত্তরঞ্জন দাস সম্পর্কে বিশাল অনেকটা জানি তা তো নয়, কিন্তু আমি আজকের ভিডিওর মধ্যে দিয়ে যেটা আপনাদের জাস্ট চেষ্টা করলাম, এক তো এখানে চিত্তরঞ্জন দাসের বাড়ি আছে, এটা একটা ইনফরমেশন আপনাদের জন্য। আপনারা দার্জিলিংয়ে এলে অবশ্যই এখানে আসবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, আমাদের প্রিয় দেশবন্ধু এখানে হয়তো বহুবার এসছেন, এইভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখেছেন। আর এইখান থেকে বেশি দূর নয় এই রাস্তা হেঁটে আপনারা যখন একেবারে পিছনে ভিউ পয়েন্ট যেটাকে বলে, এটা ম্যাল রোডের মধ্যেই পড়ে। আর এখান থেকে সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখা যাচ্ছে। এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এটা তাইকোন্ডো প্র্যাকটিস করে? তাইকোন্ডো সব ট্রেনিং নিচ্ছে, রেগুলার এরা প্র্যাকটিস করে। এটা হচ্ছে সুবেরি নাইটিঙ্গেল পার্ক। আমাকে সৌরভবাবু সাজেস্ট করলেন যে চলুন এই পার্কটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে বেস্ট ভিউ পাওয়া যায়। আমার মতে তো তাই। কাঞ্চনজঙ্ঘাও যখন দেখা যাচ্ছে তাহলে একটুখানি দেখেই আসি। বেশ সুন্দর রাস্তাটা, শান্তশিষ্ট, খুব সুন্দর, খুব সুন্দর, নিরিবিলি একেবারে নিরিবিলি। পেছন দিকটা খুব সুন্দর লাগছে। দার্জিলিংটা আমার পেছনে পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে। ওই যে টাইগার হিল দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, সৌরভবাবু আমাদের নিয়ে এসেছিলেন এখানে, কিন্তু এইটা বন্ধ রয়েছে এই জায়গাটা, আর এখান থেকে ভিউ পেলাম না। সৌম্য বলছে নাকি ওর দেখা এখন পর্যন্ত সেরা যায়। হ্যাঁ অবশ্যই, পাহাড়ের থেকে আর বোধহয় পৃথিবীতে ভালো কিছু, সুন্দর কিছু ঠিক। এই জায়গাটা দেখার পর এই দিকটা পুরো দেখা যাচ্ছে দার্জিলিং, পেছনে টাইগার হিল, উপরে একদম টপে এই দিস ইজ দ্য টাইগার হিল। এখানে আমাদের হোটেলটা এইদিকে রয়েছে, ম্যাল এদিকে রয়েছে। আর আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার যোগাযোগ হবে আপনার সাথে। কোনো ব্যাপার না, আমি ফ্রি থাকলে অবশ্যই আসুন, দার্জিলিং আসুন সবাই, সেটাই তো আমরা চাই। একদম। এখানে যে গাছগুলো রয়েছে এত পুরনো না, এত বিশাল। আমি যারা এখানে দার্জিলিং বেড়াতে আসবেন তাদেরকে বলবো এই জায়গাটাতে আসতে। এই কি জানো এই পার্কটার নাম? এটা হচ্ছে সুবেরি নাইটিঙ্গেল পার্ক বললে যে কেউ। নাইটিঙ্গেল পার্ক, সুবেরি। উপরে কি অনেক কিছু আছে? উপরে সুন্দর কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ। মানে ভিউ এত ভালো। কি রোববার বন্ধ থাকে? হ্যাঁ, দরজাটা খুলে দিয়ে। বলেছিলাম না আমি সেই ভাগ্যবান ট্যুরিস্টদের মধ্যে পড়ি যার জন্য অসময়েও দরজা খুলে যেতে পারে। সৌরভবাবু দৌড়ে এসে খবর দিলেন দরজা খোলা, চলুন ভেতরটা ঘুরে আসি। দার্জিলিংয়ে যদি একা চুপচাপ কিছুটা নির্বিঘ্নে সময় কাটাতে চান তাহলে এই সুবেরি নাইটিঙ্গেল পার্কে অবশ্যই আসতে পারেন। ম্যাল রোডের বাদিক ধরে হেঁটে চলে গেলেই পাবেন এই পার্কের রাস্তা, মানে রাজভবনের ঠিক পেছন দিকটা। এই পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় একেবারে নিরিবিলিতে, নিজের জন্য, নিজের মতো করে। সৌরভবাবুর অনুরোধে গেলাম প্রাচীন জিমখানা ক্লাব দেখতে। তারপর আমাদের জন্য ছিল একটা দারুণ ব্রেকফাস্ট। সবকিছু সেরে আজ দার্জিলিং থেকে ফিরে আসার পালা। এই সিরিজটা কেমন লাগলো, বিশেষ করে আজকের ভিডিওটা, কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার সঙ্গে এভাবেই থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে হয়, জানেন তো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমরা তো শেষ করছি, বাই বাই।